হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সকলে? চলে এসেছি জিকে জিএস এর প্র্যাকটিস ক্লাস নিয়ে। আমি তোমাদের জিকে জিএস টিচার আরাবুল রহমান। দুর্দান্ত একটা ক্লাস হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের। আজকের ক্লাসে একদমই সুন্দর কিছু প্রশ্ন উত্তর থাকছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, একদমই ইউনিক টাইপের প্রশ্ন উত্তর। চলো আজকের সেশনটিতে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে আমাদের আজকের সেশনে। 20 নম্বর পর্ব। যারা পর্বটিতে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিদিন আমাদের ফ্রি লাইভ ক্লাস দেখতে অবশ্যই যুক্ত হয়ে যাও TWS একাডেমির সাথে। চলো 1 নম্বর প্রশ্ন, পার্থপ্রতিম সেনগুপ্তকে কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে? এমডি অ্যান্ড সিইও হিসাবে নিযুক্ত হলেন পার্থপ্রতিম সেনগুপ্ত কোন ব্যাংকের? রাইট অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বন্ধন ব্যাংক। একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সিএ দিয়ে শুরু করলাম আজকে সেশনটা। বন্ধন ব্যাংক এটা একটা আমাদের ভারতের বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে পড়ে থাকে বন্ধন ব্যাংক। আচ্ছা, বন্ধন ব্যাংকের একটু হেডকোয়ার্টারটা জেনে রাখো, এটা অবস্থিত আমাদের কলকাতাতে। কলকাতা শহরে অবস্থিত আছে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার। পরের প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কবে দেশ ত্যাগ করেছিলেন? আচ্ছা, তিনি দেশ ত্যাগ করে রাশিয়া, জার্মানি, তারপর পরবর্তীতে সিঙ্গাপুরে পৌঁছেছিলেন। সেই সুভাষচন্দ্র বসু তিনি দেশ ত্যাগ কবে করেন? অ্যান্সার হবে তিনি 1940 সালে ভারত ত্যাগ করেছিলেন। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর দেশ ত্যাগের পিছনে অনেক কারণ ছিল। দেখো, সুভাষচন্দ্র বসু তাকে কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তার উপরে সন্দেহভাজন হয়ে 1940 সালে কি করা হয়? সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করা হয়। সুভাষচন্দ্র বসু 1940-এ গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তিনি গ্রেফতার হওয়ার পরে কিছুদিন জেলবন্দি ছিলেন। তারপরে তাকে গৃহবন্দিতে রাখা হয়, অর্থাৎ তাকে ঘরের ভিতরে তার উপরে নজরদারি রাখা হয়েছিল। কিন্তু তিনি তাদের চোখে ফাঁকি দিয়ে দেশ ছেড়েছিলেন 1941 সালে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? দারুণ একটা প্রশ্ন। ভারতীয় উপমহাদেশে প্রবাহিত নদীগুলির মধ্যে সবথেকে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? বারবার অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস, খুবই সুন্দর একটা প্রশ্ন। নদী, আমরা এখান থেকে কয়েকটা জিনিস দেখো জেনে রাখি। যেমন আমরা যদি দেখি পুরো বিশ্বের মধ্যে সবথেকে দীর্ঘতম নদী কোনটি, পরীক্ষায় আসে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার হবে নীল নদ। হ্যাঁ কি না? নীল নদ। এবং একটা জিনিস মনে রাখবে, এই নীল নদ এটা কিন্তু উত্তর বাহিনী। নীল নদ হচ্ছে উত্তর বাহিনী একটা নদীর মধ্যে পড়ে থাকে। উত্তর দিকে প্রবাহিত হয়েছে এই নদীটা এবং ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এটা কোথায় প্রবাহিত হয়েছে? আফ্রিকা মহাদেশে। তো আফ্রিকার সবথেকে দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। বিশ্বের সবথেকে দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। আচ্ছা, এরপরে দেখো এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী এবং এই নদীটা হচ্ছে পূর্ব বাহিনী। পূর্ব বাহিনী কেন লিখছে এগুলি? কোনটি পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী পরীক্ষায় কিন্তু আসে। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং একটা পূর্ব বাহিনী নদী, এটা অবস্থিত চীন দেশে। এটা চীন দেশে প্রবাহিত হয়েছে। এরপরে দেখো এশিয়া মহাদেশে আরো বিভিন্ন দীর্ঘতম নদী আছে। যেমন হচ্ছে হুয়াং হো, চীনে প্রবাহিত হয়েছে হুয়াং হো নদী। ওকে, এরপরে তোমার আছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী। ওকে, ব্রহ্মপুত্র তো ভারতের উপদেও কিছুটা প্রবাহিত হয়েছে। এরপরে হচ্ছে গঙ্গা নদী। আচ্ছা, এই গঙ্গার নামটা কেন ইম্পর্টেন্ট? কারণ গঙ্গা এই নদীটা আমাদের ভারতের, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য কতটা? 2525 কিমি গঙ্গা নদীর দৈর্ঘ্য। এটা
উত্তরাখণ্ড থেকে উৎস লাভ করেছে। এটা একটু মনে রাখতে হবে, ভারতে উৎস লাভ করেছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি। গঙ্গাকে কি আমরা করতে পারবো পশ্চিম বাহিনী নদীর উত্তর? পারবো না। কেন? কারণ গঙ্গা হচ্ছে একটা পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ে থাকে, তাই না? এরপরে দেখো পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে আমরা যদি দেখি ভারতে বিভিন্ন পশ্চিম বাহিনী নদী আছে। আমি এগুলো মুছে দিলাম এখান থেকে। পরেরটা দেখো, পশ্চিম বাহিনী নদী যদি দেখি আমাদের ভারতে কি কি আছে পশ্চিম বাহিনী নদীর স্টুডেন্টস? বিভিন্ন আছে পশ্চিম বাহিনী নদী। যেমন আমরা যদি উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদীর কথা বলি ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি কি নাম পাবো? তাপ্তি পাবো, এখানে অপশানে আছে নর্মদা পাবো, সবরমতী পাবো, তাই না? তাপ্তি, নর্মদা, সবরমতী, মাহি, এগুলো হচ্ছে কি? এগুলো সব পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে থাকে। এরপরে পশ্চিম বাহিনী নদী তাহলে এখানে দুটো পাচ্ছি আমরা, বাকিগুলোকে আমরা উত্তর করব না। গোদাবরী একটা পূর্ব বাহিনী নদী এবং দক্ষিণ ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ডিয়ার স্টুডেন্টস? সেটা হচ্ছে গোদাবরী। কিন্তু গোদাবরী হচ্ছে পূর্ব বাহিনী, এটাকে আমরা উত্তর করতে পারবো না। পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ে থাকে গোদাবরী। অলরাইট, গোদাবরীর দৈর্ঘ্যটা একটু জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। গোদাবরী নদী মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমির কাছ থেকে উৎস লাভ করেছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 1465, 1465 কিমি এটার টোটাল দৈর্ঘ্য। এরপরে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নর্মদা। নর্মদার উৎস কোথায়? ভেরি ইম্পর্টেন্ট। নর্মদার উৎস কোথায় ডিয়ার স্টুডেন্টস? আমি একটু লেন্দি করছি এই প্রশ্নটা, হ্যাঁ। এটার উৎস হচ্ছে অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে এটা উৎস লাভ করেছে, যেটা আমাদের মধ্যপ্রদেশের মধ্যে পড়ে থাকে। মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক উচ্চভূমি থেকে এটাও উৎস লাভ করেছে। আচ্ছা, এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, হয়ে খাম্বাত উপসাগরে এটা পতিত হয়েছে। তো এটার পতলস্থল কোথায়? খাম্বাত উপসাগর। আচ্ছা, এটারও দৈর্ঘ্য একটু জেনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য কতটা? এটার দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। ওকে, 1400, ও সরি 1465 কিমি তো বললাম, সরি গোদাবরীর দৈর্ঘ্য। আচ্ছা, এটার টোটাল লেন্থ যদি দেখি 1312 কিমি হচ্ছে এটার টোটাল লেন্থ। অলরাইট, ওকে, চলো পরের প্রশ্ন আমরা দেখি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কারা নির্বাচনী কলেজ গঠন করে না? নির্বাচনী কলেজে কারা অংশ নেয় না বা কারা গঠন করে না ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে? রাষ্ট্রপতি নির্বাচন ভারতীয় সংবিধানের 54, 55 ধারা, 54 ও 55 ধারা, এখানে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে বা রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে ওকে, ধারা 54, 55-তে আছে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান। এবারে দেখো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে না বা কলেজ গঠন করে না, অ্যান্সার হচ্ছে বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। বিধান পরিষদের সদস্যগণ। লোকসভার নির্বাচিত সদস্যগণ অংশ নিয়ে থাকে। প্রতিটি রাজ্য বিধানসভার সদস্যগণ অংশ নিতে পারে। রাজ্যসভার নির্বাচিত সদস্যগণও অংশ নেয়। বিধান পরিষদের সদস্যরা অংশ নিতে পারে না রাষ্ট্রপতি নির্বাচনে। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? এটাও একটা দারুণ প্রশ্ন। ওয়াশিং সোডা, যেটাকে আমরা কাপড় কাচার সোডা বলে থাকি, এটাকে কাপড় কাচার সোডা বলা হয়ে থাকে। কাপড় কাচাতে ব্যবহার করা হয়ে থাকে বা কাপড় পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হচ্ছে সোডিয়াম বা কার্বনেট, সোডিয়াম কার্বনেট। এটার সংকেত হচ্ছে Na2CO3। Na2CO3 হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। সোডিয়াম ক্লোরাইড NaCl সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আসলে কি? লবণ। লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এটাতে সোডিয়াম এবং ক্লোরিন থাকে, তো সোডিয়াম ক্লোরাইড NaCl হচ্ছে সংকেত লবণের। সোডিয়াম হাইড্রোজেন
কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আই থিঙ্ক সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কাকে বলে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আচ্ছা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমি জানি না কাকে বলে, কিন্তু এখানে যদি থাকতো সোডিয়াম বাইকার্বনেট, এটা যদি বাইকার্বনেট ইত্যাদি থাকতো তাহলে কিন্তু আমরা করতাম কি, তাহলে কিন্তু আমরা করতাম বেকিং সোডা। যদি এখানে বাইকার্বনেট থাকতো তাহলে এটা হয়ে যেত বেকিং সোডা। আচ্ছা সোডিয়াম হাইড্রক্সাইড কাকে বলে? এটা হচ্ছে কস্টিক সোডাকে বলে। কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, অ্যান্ড এখানে এটার সংকেত হচ্ছে NaOH, হচ্ছে এটার সংকেত, NaOH হচ্ছে এটার সংকেত। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, চলো এখান থেকে কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারো সকলে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বলো দেখি। আচ্ছা চলো পরেরটা। প্যারিস অলিম্পিক 2024-এ কোন খেলোয়াড় স্বর্ণপদক জিতেছেন? কোন খেলোয়াড় স্বর্ণপদক জিতেছে প্যারিস অলিম্পিক 2024-এ? ভিনেশ ফোগাট, আরশাদ নাদিম, নীরজ চোপড়া, ড্যানিয়েল মেদভেদেভ। কে জিতেছেন 2024 প্যারিস অলিম্পিক, যেখানে স্বর্ণপদক? কে জিতেছেন? আরশাদ নাদিম জিতেছেন। আচ্ছা আরশাদ নাদিম ভেরি ইম্পর্টেন্ট, LLSSC বা NTPCর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আরশাদ নাদিম হচ্ছে পাকিস্তান দেশের প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক বিজয়ী, ঠিক আছে? প্রথম স্বর্ণ পদক পেয়েছেন অলিম্পিকে পাকিস্তানের হয়ে। কে ব্যক্তিগত স্বর্ণপদক? সেটা হচ্ছে আরশাদ নাদিম, জ্যাভলিন থ্রোতে। ইনি হচ্ছেন জ্যাভলিন থ্রোতে এই পদকটা জিতেছেন, এবং তিনি জ্যাভলিন থ্রো করে কিন্তু রেকর্ড গড়েছেন 92.97 মিটার, 92.97 মিটার বা 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে তিনি কিন্তু রেকর্ড গড়েছিলেন। এবং নীরজ চোপড়া, ইনি রৌপ্য পদক পেয়েছেন জ্যাভলিন থ্রোতে আমাদের ভারত থেকে, তিনি রৌপ্য পদক পেয়েছেন। আরশাদ নাদিম তিনি পেয়েছেন স্বর্ণ পদক। ওকে, দুজনেই জ্যাভলিন থ্রোইংয়ে। এরপরে দেখি আমরা, কোন রোগকে হোয়াইট প্লেগ বলা হয়? হোয়াইট প্লেগ কাকে বলা হয়ে থাকে? হোয়াইট প্লেগ আমরা কাকে বলে থাকি? এটা আমরা বলে থাকি যক্ষাকে, যক্ষা বা টিউবারকুলোসিস যেটা টিবি, এটাকে আমরা বলে থাকি হোয়াইট প্লেগ। আচ্ছা এই যক্ষা, এই রোগটা কি দ্বারা স্প্রেড হয়ে থাকে বা কিসের দ্বারা ছড়ায়? মনে রাখবে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই না? খুবই পরীক্ষায় আসে। এটা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা, এটা একটু জেনে রাখবে। আচ্ছা পরেরটা, সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আমাদের সোলার সিস্টেমটা কে ডিসকভার করেছিলেন? সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। কোপার্নিকাস সৌরজগৎ আবিষ্কার করেন। বেরেলিতে 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। বেরেলি এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে থাকে। বেরেলি কোথায় পড়ে ডিয়ার স্টুডেন্টস? উত্তরপ্রদেশের মধ্যে। ওকে, সো এই বেরেলিতে কে 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, বা যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি, সিপাহী বিদ্রোহ, এটাতে নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হচ্ছে খান বাহাদুর খান, ইনি বেরেলিতে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা বখত খান কোথায় নেতৃত্ব দেন ডিয়ার স্টুডেন্টস? এরা সকলেই কিন্তু এখানে যত নাম দেওয়া আছে, বখত খান, কুনওয়ার সিং, বেগম হজরত মহল, এরা বিভিন্ন বিদ্রোহে কিন্তু বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন। যেমন বখত খান দিয়েছিলেন কোথায়? দিল্লিতে কিন্তু মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা কুনওয়ার সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? বিহারের জগদীশপুর, বিহারের জগদীশপুর বা বিহারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহে। বেগম হজরত মহল,
ইনি কোথায় নেতৃত্ব দেন? অ্যান্সার হচ্ছে বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌতে মহাবিদ্রোহে নেতৃত্ব দেন হজরত মহল। ওয়ার ইজ দ্য বিজনেস অফ বারবারিয়ান্স? বারবারিয়ান্স মানে হচ্ছে অসভ্য বা অসভ্যই বলে তো বারবারিয়ান্সকে, অসভ্য বা নির্লজ্জ এরকম টাইপের বলে না? বারবারিয়ান্স মিন্স দ্য ওয়ার ইজ দ্য বিজনেস, মানে যুদ্ধ হলো অসভ্যদের ব্যবসা। যুদ্ধ হলো কাদের ব্যবসা? অসভ্যদের ব্যবসা, বা তোমার বর্বর যেটাকে বলা হয়ে থাকে তাদের ব্যবসা। এটা কে বলেছেন? কে বলেছেন? এটা বলেছেন ফ্রেঞ্চ শাসক নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন ওয়ার ইজ দ্য বিজনেস অফ বারবারিয়ান্স। তো নেপোলিয়ান বোনাপার্ট নিজেও তার লাইফে প্রচুর লড়াই লড়েছেন ইংরেজদের সঙ্গে শুরু করে রাশিয়া, সকলের সাথে তিনি কিন্তু অনেক লড়াই লড়েছেন জীবনে। সো এটা কার উপরে অ্যাপ্লাই হবে তোমরা বলেও দেখি। পরেরটা দেখি, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো একটা করে ক্লাসে লাইক করে দাও, দেখি রে স্টুডেন্টস, ফটাফট লাইক করো এবং ক্লাসটি কিন্তু শেয়ার করতে ভুলবে না। দ্রুত আমরা পরের প্রশ্ন দেখি, মুরলেন জাতীয় উদ্যান বা মুরলেন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মুরলেন হচ্ছে ভারতে অবস্থিত একটা ন্যাশনাল পার্ক। এটা কোন রাজ্যের মধ্যে আছে? মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? মিজোরামে আছে মুরলেন। মিজোমুর লেন। তো আমি এখান থেকে একটা রাইম বলে দিচ্ছি তোমাদের, যেটা হচ্ছে পুই মিজোমুর, অর্থাৎ মিজোরামে আছে মুরলেন এবং ফাওয়াংপুই ন্যাশনাল পার্ক বা ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক। আচ্ছা দেখো, মিজোরামে কি কি ন্যাশনাল পার্ক আছে? মুরলেন ন্যাশনাল পার্ক আছে, আর একটা আছে যেটার নাম হচ্ছে ফাওয়াংপুই, বা এটাকে আমরা ব্লু মাউন্টেন বলে থাকি। ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। এটা কোথায় আছে? এটাও অবস্থিত আছে মিজোরামে। ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এই মুর লেনের মতোই আরো একটা সিমিলার নাম আছে, আরো একটা ন্যাশনাল পার্ক আছে যেটার নাম হচ্ছে মোল্লেম ন্যাশনাল পার্ক। মোল্লেম জাতীয় উদ্যান। তো মোল্লেম জাতীয় উদ্যান এটা আবার কিন্তু অন্য রাজ্যে অবস্থিত। মোল্লেন বললে হবে, বা মোল্লেম মো, আর মুরলেন লাস্টে এন আসছে, সেটা হচ্ছে মিজোরাম। আর গোয়াতে অবস্থিত আছে মোল্লেম ন্যাশনাল পার্ক, গোয়ার একমাত্র ন্যাশনাল পার্ক মোল্লেম ন্যাশনাল পার্ক। হিনজান ও মহাযান দুটি ভাগে বৌদ্ধ ধর্ম কবে ভাগ হয়? বৌদ্ধ ধর্মের দুটি ভাগ, হিনজান মহাযান, এই দুটি ভাগে বৌদ্ধ ধর্ম কবে ভাগ হয়েছিল? এনিওয়ান অ্যান্সার কি হবে? বৌদ্ধ ধর্মের প্রধান দুটি ভাগ হিনজান মহাযানে বৌদ্ধ ধর্ম স্প্লিট হয় কবে? অ্যান্সার হবে এখানে সঠিক উত্তর চতুর্থ বৌদ্ধ সংহিতি, যেটা বৌদ্ধদের শেষ বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংহিতি ছিল প্রাচীন ইতিহাস অনুযায়ী। এবং এই বৌদ্ধ সংহিতিটি কোথায় হয়েছিল? বলা হয় কাশ্মীরে হয়। এবার কিছু জায়গায় এটার আবার মত পার্থক্য আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কাশ্মীর লেখা আছে। কাশ্মীরে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয়। এটার আহ্বায়ক কে ছিল জানো? আহ্বান করেন কে এই তোমার বৌদ্ধ সংগীতিটি? মনে রাখবে কনিষ্ক। কে করেছিল? কনিষ্ক এটা আহ্বান করেছিল। আরো একটা জিনিস জেনে রাখো, এটা সভাপতি কে ছিল? সভাপতি ছিল কে জানো? বসু মিত্র। বসু মিত্র ছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি। 2023 G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2023 সালের G20 যে শীর্ষ সম্মেলন সেটা কোথায় হয়েছিল? G20 শীর্ষ সম্মেলন 2023 হয়েছিল দিল্লিতে। আচ্ছা, G20 সামিট, G20 সামিট 2024 কোথায় হয়েছে? সম্প্রতি আয়োজিত হয়েছে 2024 এবং 2025 সালে আয়োজিত হবে কোথায়? এই দুটো জিনিস একটু বলে রাখো। 2024 আয়োজিত হয়েছে ব্রাজিলে। কোথায় হয়েছে? ব্রাজিল দেশে আয়োজিত হয়েছে 2024 এই G20 সামিট। আর 25 হবে মনে রাখবে এটা দক্ষিণ আফ্রিকাতে।
নেক্সট প্রশ্ন, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? এর মতো ইজি একটা প্রশ্ন হয় না, খুবই খুবই ইজি একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। ভারতের নবগঠিত রাজ্য কোনটি? খুবই সহজ প্রশ্ন, উত্তর কি হবে? ভারতের সব থেকে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা, হ্যাঁ কি না? এটা এটা অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে 2014 সালে গঠন হয়েছে, 2014 সালে গঠন হয় তেলেঙ্গানা রাজ্য। পরের প্রশ্ন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? আচ্ছা, ইনসিটু সংরক্ষণ কাকে বলে একটু জেনে রাখো। ইনসিটু সংরক্ষণ সেই সংরক্ষণকে বলা হয় যেখানে প্রাণীদের নিজস্ব পরিবেশে বা প্রাণীদের যেটা প্রাকৃতিক পরিবেশ আছে সেখানেই তাদেরকে সংরক্ষণ করা হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে ইনসিটু সংরক্ষণ। আচ্ছা, এর উল্টো একটা হয় যেটাকে বলা হয় এক্স সিটু। এক্স সিটু সংরক্ষণ, যেখানে কি করা হয়, প্রাণীদেরকে তাদের তাদের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে আলাদা করে যখন অন্য কোথাও স্থানে বা অন্য কোনো পরিবেশে সংরক্ষণ করা হয় সেটাকে আমরা বলে থাকি এক্স সিটু সংরক্ষণ। তো এখানে রাইট অ্যান্সার হবে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব ইনসিটু সংরক্ষণের মধ্যে আসে, কারণ অভয়ারণ্য যেখানে আছে সেটা তো প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল, তাদেরকে তাদের স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু বোটানিক্যাল গার্ডেন এটা একটা এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এক্স সিটু সংরক্ষণের আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে যেটাকে বলা হয় চিড়িয়াখানা, তাই না? চিড়িয়াখানা এটা বা জু একটা আমাদের এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়তে পারে, খুব ইম্পর্ট্যান্ট এটা। পরেরটা, ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম এর জন্য দুর্দান্ত একটা ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে। এএনএম জিএনএম পরীক্ষার সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাস এখানে করানো হবে। যারা এএনএম জিএনএম 2025-এর পরীক্ষাটিকে টার্গেট করছো তারা আমাদের এখান থেকে অ্যাডমিশন নিয়ে টিচারদের কাছ থেকে প্রিপারেশন শুরু করতে পারো। এবং এছাড়া আরও অনেকগুলো ব্যাচ, যেমন আমাদের ফাউন্ডেশন 4 ব্যাচ, কম্বো ফাউন্ডেশন ব্যাচ, যেখানে যুক্ত হলে তোমরা কম্বাইন্ড সমস্ত পরীক্ষার প্রিপারেশন একটা ব্যাচ থেকে নিতে পারবে। তো কম্বাইন্ড একটা ব্যাচ যেখানে তোমাদের সাফিসিয়েন্স কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম তোমাদের চ্যাপ্টার কভার করানো হচ্ছে এখানে সমস্ত সিলেবাসের, অ্যান্ড প্রতিটা টপিক, ইংলিশও থাকছে এখানে, ম্যাথ থাকছে, জিকে থেকে শুরু করে সব টপিকের টিচাররা কিন্তু এখানে তোমাদের লাইভ ক্লাস করাচ্ছেন। অলরাইট, যারা তোমার এখানে যুক্ত হতে চাও অবশ্যই TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো। এছাড়া আমি আরও একটা ব্যাচ, যারা ক্লার্কশিপের সম্প্রতি পরীক্ষা দিয়েছে তাদের জন্য বলবো প্রয়াস ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ, যেখানে তোমাদের মেইনে ডেসক্রিপটিভ থাকে। তো ডেসক্রিপটিভ ব্যাচে যুক্ত হয়ে যাও যারা মেনকে টার্গেট করছো বা মেনের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো, চলে আসো এখানে, আমাদের স্যারেরা কিন্তু তোমাদের দুর্দান্ত সেখানে ক্লাস করাবেন। অলরাইট, তো এই সমস্ত ব্যাচগুলো আমাদের বর্তমানে চলছে TWS একাডেমিতে। যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই চেক করো TWS একাডেমি অ্যাপ এবং ভর্তি হয়ে যাও। চলো পরের প্রশ্ন, সাইমন কমিশন বয়কটের কারণ কি ছিল? সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? সাইমন কমিশন দেখো, এটা আমাদের ভারতে এসেছিল 1928 সালে। 1928 সালে 7 সদস্য বিশিষ্ট একটা কমিশন ভারতে আসে, যেটাকে লিড করছিল স্যার জন সাইমন। ওকে, স্যার জন সাইমন এটাকে লিড করছিল। এছাড়া এই সাইমন কমিশনের ভিতরে না জন সাইমন ছাড়া আরও অন্যান্য ব্যক্তিরা সদস্য ছিল, যেমন ক্লিমেন্ট এটলি তাদের মধ্যে আরও একজন প্রধান ব্যক্তি বলতে পারি আমরা। তিনি ছিলেন, সরি ক্লিমেন্ট এটলি নয়, সরি সরি, এক মিনিট, ক্লিমেন্ট এটলি নয়, আরও একজন ব্যক্তি, আই থিঙ্ক যিনি ছিলেন, আরও একজন ব্যক্তি কে ছিলেন বলো তো, কেউ বলতে পারবে? এটলি ছিলেন, ক্লিমেন্ট এটলি, হ্যাঁ ক্লিমেন্ট এটলি ছিলেন একজন ব্যক্তি যিনি তোমার সাইমন কমিশনের সদস্য ছিলেন। 7 সদস্যের ভিতরে দুজনের নামই আমরা ভালো করে জেনে রাখবো, ব্যক্তিগত নাম। এবারে দেখো, সাইমন কমিশন বয়কটের কারণ ছিল, এই সাইমন কমিশনের 7 জনের ভিতরে একজনও কিন্তু সদস্য ভারতীয় ছিল না, কারণ এরা ভারতে এসেছিল ভারতের আইন পরিষদ বা আইন পর্যালোচনার উদ্দেশ্যে, কিন্তু তারা ভারতে আসে, কিন্তু সেখানে ভারতকে নিয়ে আইন তৈরি হবে, কিন্তু ভারতীয় সদস্য নেই, এর কারণে সাইমন কমিশন বয়কট হয়। নিচের কোন যৌগটি তড়িৎযোজী যৌগ? তড়িৎযোজী যৌগ কোনটি? আমাকে একটু সময় দাও, আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। তড়িৎযোজী যৌগ এখানে কোনটি? প্রথমে দেখো, NaCl একটা তড়িৎযোজী যৌগের মধ্যে পড়ে, কারণ NaCl এখানে একটা তড়িৎযোজী যৌগের মধ্যে পড়ে, কিন্তু জল ও মিথেন এই দুটো কিন্তু সমযোজী যৌগ, সমযোজী সমযোজী যৌগ। কিভাবে? দেখো, এখানে জল ও মিথেন, জল কিভাবে তৈরি হচ্ছে?
এক অণু এক অণু অক্সিজেন, এক অণু অক্সিজেন এবং দুই অণু হাইড্রোজেন নিয়ে তৈরি হচ্ছে। অক্সিজেনের বাইরের কক্ষে আমরা যদি দেখি এখানে তোমার ইলেকট্রন থাকছে, হ্যাঁ, আর হাইড্রোজেনের বাইরে আমরা যদি দেখি একটা করে ইলেকট্রন থাকছে। তো হাইড্রোজেন এই দুটি কিন্তু এর সাথে সমযোজী বন্ধন তৈরি করছে, সমযোজী দুটো বন্ধন তৈরি করছে। আর 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 মিথেন, মিথেন যদি দেখা যায়, মিথেন কিভাবে, মিথেন কিভাবে তোমার সমযোজী যৌগ গঠন করে, মিথেনের CH4 মিথেনের সংকেত, তাই না? মিথেনে একটা কার্বন থাকে, কার্বনের বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে ডিয়ার স্টুডেন্টস? কার্বনের বাইরের কক্ষে কয়টি থাকে? একটা, দুটো, তিনটে, চারটে মিথেন থাকে। আর H4 মানে চারটে হাইড্রোজেন অণু থাকে, একটা করে ইলেকট্রন আছে তাদের বাইরে, হ্যাঁ কি না? একটা করে ইলেকট্রন আছে হাইড্রোজেনের বাইরে। সো এখানে কিন্তু হাইড্রোজেন কার্বনের সঙ্গে সমযোজী যৌগ গঠন করছে। সো এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা সমযোজী বলবো। কিন্তু NaCl, NaCl কি হয়? NaCl কিন্তু এখানে বিয়োজিত হয়ে Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন গঠন করে থাকে। তো এটাকে কিন্তু আমরা সমযোজী যৌগ বলতে পারি না, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। অসম রাজ্য সরকার নিম্নের কাকে আসাম বৈভব পুরস্কারে সম্মানিত করবে বা করেছেন? কাকে? অ্যান্সার হচ্ছে রঞ্জন গগৈকে, আমাদের রাজ্যসভার সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন রঞ্জন গগৈকে। কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে? কোনটিতে এখানে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে? জোয়ার, বাজরা, ভুট্টা, গম, কোনটিতে থাকে ক্যালসিয়াম? এটা একবার কিন্তু আই থিঙ্ক ফুড এসআইয়ের পরীক্ষায় একবার প্রিভিয়াস ইয়ারে এরকম প্রশ্ন একটা এসেছিল। সো এটার উত্তর হবে বাজরা। বাজরা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ সব থেকে। ওয়ার অ্যান্ড পিস কার লেখা? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি লিখেছেন কে? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কে লিখেছেন? ওয়ার অ্যান্ড পিস লিখেছেন রুশ লেখক লিও টলস্টয়। লিও টলস্টয়। কোন বিপ্লবী তার অনশনের কারণে জেলে মারা যান? কোন বিপ্লবী অনশনের কারণে জেলে মারা গেছিলেন? ভগৎ সিং, যতীন দাস, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ। রাইট অ্যান্সার হচ্ছে যতীন দাস, ইনি জেলে মারা গেছিলেন। আচ্ছা, যতীন দাস তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগৎ সিং বা চন্দ্রশেখর আজাদ এরা প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ। সো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত এই যতীন দাস তিনি কিন্তু প্রথমে অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়। ইনি সন্ডার্সের যে হত্যা করা হয়েছিল, সন্ডার্সকে হত্যা কে করেছিল? ভগৎ সিং করেছিল সন্ডার্সকে হত্যা। সেই সন্ডার্সের হত্যার পরিকল্পনার সাথে তিনি কিন্তু জড়িত ছিলেন এবং তাকে লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে কিসে গ্রেপ্তার করা হয়? লাহোর ষড়যন্ত্র মামলায়। এবং তিনি রেকর্ড 63 দিন অনশন করেন। 63 দিন অনশন করেন। তার মতো কিন্তু কোনো বিপ্লবী এতদিন অনশন করে মৃত্যুবরণ করেনি। সো 63 দিন অনশনের পরে তার মৃত্যু হয় যতীন দাসের। পরের প্রশ্ন, এল নিনো কোথায় দেখা যায়? আচ্ছা, এল নিনো একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, এটা একটা উষ্ণ সমুদ্র স্রোত এল নিনো। এটা দেখা যায় সাধারণত দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু, পেরু, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার মতো দেশের উপকূলে আমরা দেখতে পাই। তো এটা প্রশান্ত মহাসাগরের উপকূলে আমরা দেখতে পাই। দুটি নিউরনের মিলনস্থানকে কি বলে? নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুর গঠনগত একক কোনটি? নিউরন। ওকে, সো স্নায়ুর গঠনগত একক নিউরন, এটা দুটি নিউরনের মিলন স্থানকে বলা হয় সাইন্যাপস। সাইন্যাপস বলা হয়। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? দাস বংশ যেটা দিল্লিতে প্রথম সুলতানি বংশ হিসাবে শাসন করেছিল, এর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। কাকে বলা হয়? শামসুদ্দিন ইলতুৎমিশ এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নামে পরিচিত। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এর পরিবর্তে বর্তমানে কোনটি কাজ করছে? যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কাজ করছে নীতি আয়োগ।
ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আশা করব ক্লাসটা খুবই ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে একটু শেয়ার করতে ভুলবে না। আর আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি চ্যানেল দুটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সকলে, নিজের খেয়াল রাখবে, ভালো করে পড়াশুনো করো সকলে। টাটা।